তো এবার আমরা আরো একটা মজার জিনিস নিয়ে ডিসকাস করব, বৃত্ত। অ্যারিস্টটলের মতে সবচেয়ে হেভেনলি বস্তু, স্বর্গীয় সবকিছু বৃত্তাকার পথে ঘুরতেছে। তো সহজ এবং একই সঙ্গে সহজ, যেহেতু এটা আমাদের জন্ম থেকে খুবই সুপরিচিত। এরকম একটা বৃত্তাকার পাত, তো যখন আমি পাত বলবো একটা টিনের প্লেট ভাববা, কিন্তু হ্যাঁ একটা থালার মতো। থালার নিচে যেমন গর্ত থাকে ওরকম না, পুরোটা একটা প্লেট, দুই পাশে পুরুত্ব কি সব জায়গায় সমান। তো এই জন্য আমি একটু পাশে এঁকে দেখাইছি, এরকম একটা মুদ্রা চিন্তা করো, পয়সা। তো আমি এই জিনিসটাকে কোত্থেকে দেখতে পাচ্ছি? সাপোজ আমি হেলিকপ্টার উপরে চড়া, আমি একদম উপর থেকে দেখতে পাচ্ছি, কিংবা আমার এইখানে প্লেটটা আছে, আমি এখান থেকে তাকিয়ে দেখতে পাচ্ছি। তো এই প্লেটটা বা এই পয়সাটাকে আমি টপ ভিউ থেকে দেখাচ্ছি, উপর থেকে দেখা। তো এখন কি বলা হলো যে পুরাটা একটা সুন্দর বৃত্তাকার পাত ছিল, তার মানে তার একটা সার্টেন পুরুত্ব ছিল, এবং একটু আগে আর আলোচনা অনুসারে এই পুরুত্ব আমাদের সব জায়গায় সমান ধরে নিচ্ছিলাম। তো এখন একটু খেয়াল করো, আমি বললাম না এটার ভারকেন্দ্র তো আমরা সবাই জানি, যেহেতু উপরের নিচে দুই পাশে সিমেট্রিক, প্রতিসম, দেখতে একই রকম, ডানে আর বামে পুরো সিমেট্রিক, তাহলে তুমি এখানে আঙুল রাখলে লাভ নেই, কারণ ডান পাশে ভারটা বেশি হয়ে যাচ্ছে। এইখানে আঙুল রাখলে লাভ নেই, নিচের অংশে ভারটা বেশি হয়ে যাচ্ছে। তো খুবই কমন সেন্স, পুরাটার ভারকেন্দ্র কোথায় কাজ করবে? কেন্দ্রে তাদের। কিন্তু না, আমি করলাম কি, মাঝখান থেকে এই অংশ গর্ত কেটে তুলে ফেললাম, ফলে এখন কয়েনটা এমন দেখাচ্ছে। পুরাটা ছিল একটা সলিড কয়েন, এই জায়গায় যে গর্ত করে ফেলছে, এই কালো দাগগুলো দেখে ওটা বোঝার চেষ্টা করো। তাহলে কমন সেন্স কি বলে? এবার ভারটা কোন পাশে বেশি? দেখো আমি কালো ডার্কনেস দিয়ে বোঝাই দিতেছি যে এখন টিন আছে কত অংশে, আর এই অংশ ফাঁকা, বাতাস। তাহলে দেখো টিনের পোর্শন কি এখন বামে বেশি না? আগে ছিল সর্বত্র সমান, যেহেতু বামে বেশি, তাহলে একটু আগে আমাদের সঙ্গ অনুসারে কি, যে পাশে ভার বেশি, ভার কেন্দ্রটা ওই পাশে সরে আসে। তো আমাদের সেটাই বের করতে হবে, ভার কেন্দ্র এখন এই সেন্টারে নাই, সেখান থেকে কোথায় সরে আসবে, কতটুকু দূরে সরে আসবে। তো এটাই হচ্ছে আমাদের টার্গেট। আরেকটা ব্যাপার মাথায় রাখবা, ওয়াই অক্ষে কিন্তু কোনো সরণ হবে না, কারণ ফাঁকা যেখানে কাটছি ওয়াইও যতটুকু কাটছি, নিচের ওয়াইও অতটুকুই কাটছি, ফলে উপরে আর নিচে ওয়াই এর কোনো সরণটা হবে না, সরণটা হবে এক্স এর। তো এটা করার জন্য আমাদের অনেক ফর্মুলা আছে, তো আমরা ওইরকম ফর্মুলা যাবো না, খুবই কমন সেন্স অ্যাপ্লাই করে করবো কাজটা, যাতে ব্যাপারটা নিয়ে গেস করতে পারো যে এটাই এমনই হওয়া উচিত ছিল। তো এটাকে দুইটা মেথডে সলভ করা যায়। তো প্রথমে একটা বিশ্বাসযোগ্য মেথডে সলভ করি, যে পুরো বিষয়টার মধ্যে একটু ঝামেলা, পুরোটা নিয়ে যদি কাজ করতে পারতাম, আমি একটা ভারকেন্দ্র অলরেডি জানি, যেমন একটু আগে আমাদের দুইটা আয়তাকার টুকরা ভেঙে নিয়েছিলাম, এবং ইন্ডিভিজুয়াল টুকরা দুইটার ভারকেন্দ্র আমাদের জানা ছিল। বাট এখানে দেখো এই পুরা টুকরা নিয়ে তুমি কাজ করতে পারতেছো না, কারণ তার মধ্যে এই অংশটা নাই। ফলে তুমি যদি দাবি করো এখানে একটা ভারকেন্দ্র আছে, কথা মিথ্যা। তো আমরা কাজ করি, যদি এমন হয় এই পাশে তো একটা টুকরা খালি করে দিছো, আর একটু বাড়তি কেটে ফেলে দাও, এখন সুন্দর হয়েছে। যদি মনে হচ্ছে চেহারাটা আরো বিদঘুটে হয়ে গেল বৃত্ত থেকে, কিন্তু এখন আগের চেয়ে সুন্দর। কোন সেন্সে সুন্দর আমি ওটাই ব্যাখ্যা করতেছি। তাকে দেখো এবার কিন্তু পুরা বিষয়টা কি, সিমেট্রিক, ডানেও যতটুকু কেটে ফেলে দিছো, বামেও কেটে ফেলে দিছো, ফলে উপর আর নিচে এবার ভারটা কি সমান। ফলে এবার কিন্তু অবশ্যই দাবি করতে পারো এতটুকু টুকরার, এই দুটুকু ছিদ্র করা অংশ বাদে এতটুকু টুকরার ভারকেন্দ্র কোথায়? সেন্টার পয়েন্টে। ওকে, তাহলে আমি সেন্টার পয়েন্ট থেকে আমি সবকিছু নিচে আঁকতেছি। ওকে, এই বরাবর নিচে একটা অ্যাক্সিস, একটু কষ্ট করে দেখো, এই বরাবর পুরা বস্তুটাকে আমরা একটা ছোট্ট গোলক ভাবি, একটু আগে যেমন আয়তক্ষেত্রগুলোকে একটা ছোট্ট গোলক ভাবছিলাম। তো ওইটার একটা ভার কাজ করবে, এবং অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি যে এই ভারের ক্ষেত্রে আমার ঘনত্ব, পুরুত্ব এগুলো কোনো কনসিডারের বিষয় না, আমরা অনলি কোনটুকু নিয়ে কাজ করবো, তাদের ক্ষেত্রফল। তো আমরা দেখি এই ছিদ্রটুকু ফেলে দেওয়ার পর এই কালো অংশটুকু বা হ্যাচড অংশটুকুর ক্ষেত্রফল কত থাকে। টোটাল ক্ষেত্রফল যদি তার ব্যাসার্ধ হয় আর, তাহলে টোটালটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি, তার মধ্যে এতটুকু হচ্ছে r/2। তাহলে এই অংশের বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তোমরা অলরেডি জানো 1/4 পাই আর স্কোয়ার, কারণ এই ছোট বৃত্তের ব্যাসটাই হচ্ছে আর। ছোট বৃত্তের জন্য যেটা ব্যাস, বড় বৃত্তের জন্য ওটাই কি ব্যাসার্ধ। ফলে 1/4 পাই আর ব্যাসের স্কোয়ার, এটা গেল এই ছিদ্রটার ক্ষেত্রফল। এরকম ছিদ্র আছে কয়টা? দুইটা। ফলে এরকম দুইটা ছিদ্র আমি টোটাল ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে কত থাকে দেখো, পাই আর স্কোয়ার টোটালটার ক্ষেত্রফল মাইনাস 1/2 পাই আর স্কোয়ার, মানে একটা পাই আর স্কোয়ার থেকে অর্ধেক পাই আর স্কোয়ার বিয়োগ। তার অর্থ থাকবে কি, একটা থেকে আধা গেলে আধাই থাকবে, হাফ পাই আর স্কোয়ার। তার মানে আমি এই অংশের ক্ষেত্রফলটা জানি, সেই অংশের ক্ষেত্রফলের নাম দিলাম A1। ইচ্ছা করি এই পুরা জিনিসগুলো লিখলে লম্বা হবে, তাহলে আমি ধরলাম এই পুরা যে হ্যাচের অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল A1। আবার এই যে টুকরাটা খেয়াল করুন, এই টুকরাটা থাকতে পারবে না, শুরুতেই বলে দিছে। তাহলে এইটা ভার কেন্দ্র ধরলে কিন্তু কোনো লাভ নেই, কারণ আমার মধ্যে বলা আছে যে ডান পাশটা ফাঁকা থাকবে কিন্তু বাম পাশটা ভরা থাকতে হবে। তাহলে আমি এক কাজ করতে পারি না, শুরুতে দুইটাই খালি করে এই কাজটা করে ফেললাম। এবার একটা কাজ করি না কেন, একটা খালি মুখ আমি বন্ধ করে দিই, সুন্দর একদম লাগোয়া একটা বৃত্ত দিয়ে, কোন রকম ফাঁকা জায়গায় থাকতে পারবে না, আমি আঁকার সুবিধার্থে এরকম আঁকছি। তাহলে এই জায়গায় একটা ঢাকনা দিয়ে আমি অফ করে দিলাম, তাহলে পুরা চেহারা এখন কার মতো, এই অংশ পুরা ভরা আর এই অংশটুকু শুধু খালি। তাহলে আমি কি দাবি করতে পারি
এই বৃত্তটুকু, শুধু এই প্লেটটুকু ছোট্ট, সেই প্লেটটুকু তার ভার কেন্দ্র হবে ওই বৃত্তের কেন্দ্র, তারপর সে পুরোটাই একটা বৃত্ত। তাহলে এই যদি হয় তার ভার কেন্দ্র, তাহলে এই অংশের জন্য কি হবে আবার, এটার ক্ষেত্রফল ছিল A1, এখন আমার দেখতে হবে লাল অংশের ক্ষেত্রফল কত। একটু আগে আমরা বের করছি, এক একটা ক্ষেত্রফল ছিল 1/4 পাই আর স্কোয়ার। তাহলে এই অংশের ক্ষেত্রফল A2 আর এই অংশের ক্ষেত্রফল ছিল A1। তাহলে দেখো আমরা পেয়ে গেছি যে এই লাল অংশের জন্য, পুরো অংশের জন্য আমরা মাত্র ছোট্ট একটা গোলক পাইছি, এবং পুরা কালো অংশের জন্য এই অংশের একটা গোলক পাইছি। এখন আমি যদি এই দুইটার মধ্যে ভারকেন্দ্র কোথায় বের করতে পারি, তাহলে আমি টোটাল অংশটার জন্য ভারকেন্দ্রটা বের করতে পারবো। তাহলে যথারীতি এই একটা ভার যেটা হচ্ছে A2, এই আর একটা ভার A1, কমন সেন্স থেকে বলো তো কোন ভারটা বেশি? খুবই ছোট একটা বৃত্ত, আর ওই অংশটা কি বিশাল, সো বোঝাই যাচ্ছে কোন অংশটা লম্বা, A1। তাহলে তোমার আশা করতেছি কোন দিকে হওয়া উচিত, একদম মিডে হবে, দুটো সমান না, ফলে ভারকেন্দ্রটা হবে A1 এর কাছাকাছি এবং A2 থেকে একটু দূরে। তাহলে আমি A1 এর কত কাছে ধরে নিই, ধরলাম x পরিমাণ কাছে, তাহলে এই পাশ থেকে কত দূরে হবে, তার জন্য আমার জানতে হবে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত। একটু খেয়াল করে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত, এটা হচ্ছে r, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, r/2। তাহলে আমরা আবারও সেই সমীকরণ, বল ইনটু দৈর্ঘ্য, বল ইনটু দৈর্ঘ্য বা দূরত্ব, যাতে টর্ক দুটো সমান হয়। তাহলে আমরা লিখতে পারি A1 ইনটু x, A1 থেকে দূরত্ব x, টোটাল দূরত্ব r/2। তাহলে এখান থেকে দূরত্ব কত হবে, r/2 মাইনাস x, একটু আগে যেভাবে করেছি আমরা। তাহলে A1 ইনটু x সমান হবে A2 r/2 মাইনাস x। তো এটা আমরা একটু সলভ করি। A1 কি, A1 ছিল এই পুরা কালো অংশটার ক্ষেত্রফল, সেটা এখানে অলরেডি বের করা আছে, সেটা হচ্ছে হাফ পাই ক্যাপিটাল আর স্কয়ার, এখানে আমাদের ক্যাপিটাল আর দেওয়া উচিত, ইনটু x ইকুয়াল টু এবার A2, এই ছোট অংশের ক্ষেত্রফল কত আগে বলেছে 1/4 পাই আর স্কয়ার, 1/4 পাই আর স্কয়ার ইনটু r/2 মাইনাস x। তো আমরা ইকুয়েশনগুলো একটু সলভ করি। এখানে পাই পাই কাটা যাবে, হাফ এখানে 2 কাটবে, আর স্কয়ার বাদ, তাহলে এই 2 এই পাশে চলে আসলে twice x ইকুয়াল টু r/2 মাইনাস x, দ্যাট ইজ thrice x, এই যে এই একটা x এই পাশে চলে আসলো, ইকুয়াল টু r/2। তার অর্থ হচ্ছে x ইকুয়াল টু r/2 ইনটু 3, দ্যাট ইজ r/6। তার অর্থ কি বলতে চাই, আমি x কোথা থেকে মাপছিলাম, এই সেন্টার পয়েন্টটা থেকে না, তা থেকে টোটাল r এর মাত্র 6/1 দূরত্বে, এটাকে যদি 6টা টুকরা করো তাহলে এতটুকু দূরত্বে হবে তোমার ভারকেন্দ্র। এবং খেয়াল করে দেখছো এতটুকু দূরত্বে, এবং আমরা আশা করছিলাম না তাই, যেহেতু টোটালটা ছিল ভরা, ছিল সেন্টারে, যেই এই অংশ ফেলে দিছো ভার কোন পাশে বেড়ে গেছে, বাম পাশে বেড়ে গেছে, এবং আনসারও দেখো এই পয়েন্ট থেকে সরে বামে r/6 দূরত্বে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের নতুন অংশের জন্য ভারকেন্দ্র। এখানে যদি আঙুল দাও পুরো জিনিসটা আবারও ব্যালেন্স থাকবে। ওকে, তাহলে বন্ধুরা আমরা একটু আগে দেখলাম একটা প্রবলেমকে কিভাবে সলভ করা যায়। প্রথমে আমাদের সমস্যা হচ্ছিল এটা একটা অর্ধচন্দ্রাকৃতির ব্যাপার, যেটা ভারকেন্দ্র এক্স্যাক্টলি তুমি বলতে পারছিলে না, কারণ আগে ছিল টোটালটা ভরা, ফলে ছিল কেন্দ্র তার ভারকেন্দ্র। ফলে আমরা কাজ করলাম যে দুই পাশে যাতে সিমেট্রিক হয়, প্রতিসম, তাহলে মাঝখানে আঙুল দিলেই হয়। এই জন্য আমরা এই অংশের টুকরাটা ফেলে দিলাম, ফলে আমাদের সিমেট্রিক একটা বস্তু হয়ে গেল, দুই পাশে কামড় দেওয়া আপেলের মতো। ফলে আমি মিড পয়েন্টে কি পেলাম, তার ভারকেন্দ্র। আবার একটা বাড়তি থালার মতো যুক্ত করে দিছি, এর ভারকেন্দ্র আমাদের জানা আছে থালার কেন্দ্রে। ফলে আমরা এই দুইটাকে লব্ধি করে আমরা নতুন টোটালটার ভারকেন্দ্র পেয়ে গেছি। তো এটা আরেকটা খুবই সুন্দর ওয়েতে সলভ করা যায়, একটু ভিন্নভাবে কল্পনা করতে হবে তাদের। সেটা হচ্ছে এখানে তো এই একটা অংশ কি হলো, তা আমরা যখন ভার নিয়ে চিন্তা করব তখন এই অংশ কোনো ভার দিতে পারে না, কারণ এই অংশ বাতাসে ভার নগণ্য বা এরকম কিছু একটা ভেবে না, শূন্য। তা আমরা একটা কল্পনা করি না কেন, আমরা কল্পনা করি এই অংশ এখনো ফাঁকা না, এই যে আমি ডট দিয়ে বোঝাচ্ছি যে এই অংশ ভরাই ছিল। তো ভরা যদি ছিল তাহলে তুমি যখন ভার কনসিডার করবা সেই ভারটা কি বেশি কনসিডার করে ফেলছো না? তার মানে আমি ধরলাম টোটাল বস্তুটার ভার এখন এই পয়েন্টে কাজ করতেছে, এটা হচ্ছে তার ভার কেন্দ্র, এবং এই টোটালটার ক্ষেত্রফল আমাদের জানা আছে, সেই ক্ষেত্রফল ধরলাম A1, এবং সেই ক্ষেত্রফলটা কত, পাই আর স্কোয়ার, টোটালটার ক্ষেত্রফল। তো টোটালটা নিয়ে কনসিডার করলে তো হবে না, কারণ তোমাকে বলছে এই অংশটা নাই। তাহলে আমি একটা কথা বলি না কেন যে টোটালটা আমি নিয়ে ফেলছি, ভুল করছি, তাহলে ওই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে তো একই কথা, তুমি বাড়তি নিয়ে ফেলছিলে ওই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এখন তুমি যদি ভাবো এই অংশের জন্য তাহলে ভার কোন দিকে, নিচের দিকে A2, তাহলে কিন্তু বাদ দেওয়া হইলো না, যোগ করা হইলো। খেয়াল করো এই একা যে ভার দেবে ওই একই দিকে ভার দিচ্ছে, ফলে টোটাল ভারটা কি হবে, আরো যুক্ত হয়ে গেল A1 প্লাস A2। এটা করলে কিন্তু চলবে না। তার মানে আমরা ধরে নিচ্ছিলাম যেন টোটালটাই আসছে, ফলে ভার দিচ্ছে A1, কিন্তু তার মধ্যে আমাদের একটা অংশ ফেলে দিতে হবে। সে ফেলে দেওয়া অংশটুকু হচ্ছে কোন থালাটুকু, এই অংশের থালাটা, ঠিক? তাহলে এর ভারটাকে কি আমি ভাবতে পারি না টোটালটার বিপরীত দিকে? কল্পনা করে নাও যে টোটালটা পজিটিভ ভার ও নেগেটিভ ভার, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ অংশ যোগ করলে কি হবে,
সে 5-এর সঙ্গে -4 যোগ করলাম, যদিও যোগ করলাম কিন্তু জিনিসটা কি হয়ে গেছে, কমে গেছে। তার মানে কোনো কিছু বাদ দিতে চাইলে তার ঋণাত্মক পার্ট যোগ করে দিলেই হলো। তাহলে এ ভার দেয় নর্মালি নিচের দিকে এই প্লেটটা, তার ঋণাত্মক ভাবে আমি যদি অ্যাড করে দিই তার অর্থ হচ্ছে আমি টোটালটা থেকে ওকে বিয়োগ করে দিচ্ছি। ফলে এই অংশে আমার ক্ষেত্রফল হচ্ছে A2 ধরে নিলাম। যথারীতি আমি যদি এখন এদের মধ্যে ভার কেন্দ্রটা বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তো একটু হলো নতুন ঝামেলা শুরু হলো, কারণ এতদিন আমরা যত ফর্মুলা শিখলাম একটু আগে থেকে, খেয়াল করে দেখছো এদের একই দিকে ছিল, এখন কিন্তু একই দিকে না। ফলে তুমি এইখানে কোনো পয়েন্টে আঙুল দিয়েই তাকে ব্যালেন্স করতে পারবে না। কেন পারবে না তাও বলি। এই পয়েন্টে সাপোজ তোমার আঙুলটা এ কি চাবে এই বরাবর ঘুরাইতে, ও কি চাবে একই দিকেই ঘুরাতে, ফলে দুইজন মিলে ওই পয়েন্টের রেসপেক্টে কিন্তু অনেক ঘুরাবে। তুমি আর একটু ডানে সরো, কোনো সমস্যা নেই, এ যাবে যেদিকে ঘুরাতে এও যাবে একই দিকে ঘুরাতে, শূন্য হওয়ার কোনো অপশন নেই। তার মানে এইসব ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে ওদের মধ্যবর্তী কোনো এলাকাতেই এমন কোনো বিন্দু নেই যেখানে আঙুল রাখলে তুমি ভার কেন্দ্র পাবা, তার অর্থ টর্ক বা ঘূর্ণন প্রবণতা শূন্য হবে। তাহলে এইসব ক্ষেত্রে আমাদের বাইরে চলে যেতে হবে। এখন এই মধ্যবর্তী সংযোগ রেখার বাইরে তো বামেও হতে পারে, বাইরে আবার কোথাও হতে পারে, ডানে হতে পারে। কমন সেন্স কি বলে কোন পাশে আঙুল দেওয়া উচিত, যে পাশে ভার কম না যে পাশে ভার বেশি, যে পাশে ভার বেশি। তাহলে এটা তো টোটাল বস্তুর ভার ছিল A1, এটা ছিল ছোট্ট টুকরা থালাটার। তাহলে অবভিয়াসলি আমাদের এরকম একটা পয়েন্ট থাকবে যেখানে আমি আঙুল দিলে ওই জায়গাটা কি থাকবে, ব্যালেন্স থাকবে। তো আমি জানি না সেটা কত দূরে, আমি ধরে নিলাম সেটা A1 থেকে x পরিমাণ দূরে। তাহলে বলো তো A2 থেকে কত দূরে, এতটুকু, এই বিন্দু পর্যন্ত দূরত্ব নিতে হবে। তাহলে এখান থেকে এটা x, তাহলে এখান থেকে এটা টোটালটা। তো তার আগে আমি জানি এতটুকু কত, তাকে দেখো এতটুকু হচ্ছে পুরা ব্যাসার্ধের অর্ধেক r/2। তাহলে এতটুকু r/2, তাহলে ওই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে r/2 প্লাস x। তাহলে ফর্মুলা কিন্তু আগের মতোই, ফর্মুলার কোনো চেঞ্জ নেই। ফর্মুলা কি ছিল, বল ইনটু দূরত্ব, বল ইনটু দূরত্ব। তাহলে আমার বল কত A1, ভুলেও আবার কেউ ভাববো না যে ক্ষেত্রফল আবার বল হয় কিভাবে। বল কিন্তু ছিল ওই ঘনত্ব, পুরুত্ব, জি এগুলো সব আমরা অমিট করে তারপর ক্ষেত্রফলটুকু নিছি, ঠিক আছে। তাহলে দেখো A1 ইনটু দূরত্ব হচ্ছে x, আর A2 ইনটু দূরত্ব হচ্ছে r/2 প্লাস x। তাহলে এখন আমাদের ডিউটি খুবই সিম্পল, ক্ষেত্রফলগুলো বসানো। তাহলে A1টা কি ছিল, পুরাটার ক্ষেত্রফল পাই r স্কোয়ার ইন্টু x, আর A2টা কি ছিল, এই ছোট্ট থালা, তার ব্যাসার্ধ কত r/2। তাহলে ব্যাস কত আর, তাহলে ব্যাসের ফর্মুলা আমরা সরাসরি লিখতে পারি 1/4 পাই ব্যাস স্কোয়ার ইন্টু r/2 প্লাস x। তাহলে সলভ করে দেখি কত আসে, পাই বাদ r স্কোয়ার কাটা, এই পাশে আসলো 4x, ওই পাশে থাকলো r/2 প্লাস x। 4x থেকে x বিয়োগ গেলে কত থাকবে, 3x r/2। অতএব x ইকুয়াল টু পাবো r/6। চমৎকার না, আমাদের একটু আগে আনসার কত ছিল, r/6। তার অর্থ হচ্ছে এই সেন্টার পয়েন্ট থেকে জাস্ট এতটুকু দূরত্ব r/6 পরিমাণ গেলেই তুমি নতুন ভারকেন্দ্র পেয়ে যাবে। এবং যা আশা করছিলাম আমরা, ভার বামে চলে গেছে, ফলে একটু বামে শিফট করে আসছে ভারকেন্দ্রটা।